বিমলদা, এতদিন ধরে যে কনফিডেন্স ছিল যে পাকিস্তান সাপোর্ট করবে, চীন সাপোর্ট করবে, ট্রাম্প একদিকে হাত তুলে নিয়েছে। আর তুলে না নেওয়ার কোনো কারণ ছিল না। আর দেশটা যেভাবে কোথাও একটু একটু করে পিছ হচ্ছে তালিবানি শাসনের দিকে, আমি কিছুক্ষণ আগে পরিমণির একটা পোস্ট তুলে বলছিলাম, যেভাবে কোথাও আপাদমস্তক ঢেকে সেনাবাহিনী থেকে সর্বত্র ইউনূসের শাসন চালানোর প্ল্যান করছে তালিবানি শাসন। এরপরে ট্রাম্পের এই একটা আঘাতে আদেও নড়েচড়ে বসবে নাকি মনে হচ্ছে এর কোনো শেষ নেই? যতক্ষণ না পর্যন্ত দেশটা পুরোপুরি শেষ হবে ততক্ষণ পর্যন্ত ইউনূস অন্তত ক্ষান্ত দেবে না, রণভঙ্গ দেবে না, কি মনে হচ্ছে? না দেখো, এই ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠীগুলো একদম আমি ক্যাটেগরিক্যালি বলছি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী। কারণ আমাদের দেশে কিছু বামপন্থী আছে, নির্লজ্জ, অশিক্ষিত, অসভ্য বামপন্থীদের দল। যখনই এরা মানে আলোচনা করতে হয় তখন এটা হিন্দুদের কথা তুলে দেয়। হিন্দুরা কখনো ফান্ডামেন্টালিস্ট হয় না, হিন্দু ধর্ম এটি উদার ধর্ম, এটা বলেই বলছি এটা একদল ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী। এইটা যে কাণ্ডটি করছে তারা পরিষ্কার প্রথমে হিন্দুদের মেরেছে, হিন্দু মেয়েদের ওপর আক্রমণ করেছে, হিন্দু মেয়েদের নির্লজ্জভাবে তাদের জীবন সম্মান নিয়ে খেলেছে। এরপরে যে রাস্তার দিকে এগোচ্ছে সেটা হচ্ছে তালিবানি শাসন। তালিবান একটা ফ্যাক্টর হিসেবে আফগানিস্তানে প্রথম এসেছিল 1994 সালে। আমরা দেখেছিলাম যে তালিবানিরা সেখানে কিন্তু আস্তে আস্তে ঘাঁটি গাড়তে শুরু করেছে এবং তারপর ওরা গোটা আফগানিস্তান থেকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই তালিবানিদের একটাই কিন্তু লক্ষ্য, সেটা হচ্ছে সেখানে একটা কথা, পুরুষতান্ত্রিকতা। পুরুষরা দাড়ি রাখবে, গোঁফ রাখবে না, দাড়ি রাখবে, মাথায় টুপি পরবে এবং তারা একাধিক বিয়ে করবে। মেয়েদের মাথা থেকে পায়ের নখ অবধি কোথাও যদি কিছু মানে একটা অংশ দেখা যায় তাহলে তাদের প্রকাশ্যে বেত্রাঘাত করা হবে, মাথা কাটা হতে পারে। জানি না আফগানিস্তানে, বাংলাদেশে এইগুলো চালু হতে যাচ্ছে কিনা। আরবের অনেক দেশে আছে, প্রকাশ্যে হাত কেটে দাও, তারপরে ইট ছুঁড়ে মারো, পাথর ছুঁড়ে মারো, পুঁতে দাও জ্যান্তভাবে। এই ধরনের এই অবস্থায় যাচ্ছে কিনা বাংলাদেশ আমি জানি না। এবং এটা যেদিকে যাচ্ছে, এই সমস্ত অশিক্ষিত একদল ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী বাংলাদেশে যা শুরু করেছে তাতে গোটা দেশটা ক্রমে একটা ভয়াবহতার দিকে এগোচ্ছে। এটা একটা দিক। অন্য দিক যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে প্রথম যেটা আঘাতটা করেছেন উনি, সেটা কিন্তু ওই দেশে যে আর্থিক সহায়তা আস্তে আস্তে বন্ধ করছেন। বাংলাদেশের এখন যা অবস্থা, শেখ হাসিনা দেশটাকে যে জায়গায় নিয়ে গেছিলেন, বিভিন্ন ডেভেলপমেন্ট প্যারামিটারে দেশটা যতটা উন্নতি করেছিল, এই সমস্ত অশিক্ষিত, অসভ্য, একদম পিছিয়ে পড়া লোকগুলোর হাতে শাসন চলে যাবার ফলে দেশটা পেছোচ্ছে। শুধু পেছোচ্ছে না, গোটা দেশটা একটা অন দ্য ভার্জ অফ এ ফেমিন, লার্জ স্কেল ফেমিন হতে চলেছে এবং গোটা দেশে বহু মানুষ না খেয়ে মারা যাবার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। সেখানে যদি এই ধরনের অবস্থা হয়, মানে আমেরিকা যদি সাহায্য বন্ধ করে দেয়, অন্যান্য দেশ যদি ধীরে ধীরে হাত গুটিয়ে নেয়, তাহলে কিন্তু দেশের অবস্থা আরো খারাপ হবে। আমরা তাতে কিছু যাবে আসবে না মোহাম্মদ ইউনূসের, কারণ একটা অ্যাসাইনমেন্টের মতো তিনি এসেছেন এই দেশে, মিশন একটা নেওয়া হয়েছিল যাতে এই সমস্ত দেশটাকে সর্বনাশ করে জঙ্গিদের জন্য একটা মুক্তাঞ্চল তৈরি করে দেওয়া যায়। ইউনূসের একটা পার্সোনাল এজেন্ডা ছিল। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনা বেশ কিছু মামলা করেছিলেন এবং ওকে পেলে জেলে ঢোকাতেন। ও এসেছিল নিজের সমস্ত ওই মামলাগুলোকে উইথড্র করাতে। উইথড্র হয়ে গেছে, এবার বোধহয় এখন উনি দেশের বাইরেই আছেন, জানি না দেশ ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা। এখন ওনার কাজ তো মিটে গেছে। ওনার শোনা যাচ্ছে ওনার যারা নিজের লোক তার বিরুদ্ধে আমেরিকায় নাকি তদন্ত শুরু হয়েছে, ফলে তিনি নিজেও যথেষ্ট বিপদে রয়েছেন। সমস্যা হচ্ছে এই যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টগুলো, এরা তো আধুনিক বিজ্ঞান মানে না, ওরা তো একদম উল্টো দিকে হাঁটতে থাকে। এরা এখনো এমন এমন অদ্ভুত সব যুক্তি দেয়, সেই যুক্তি দেখলে মনে হবে ওই মধ্যযুগে মানে সেটাই হচ্ছে। তাই করছে, এটাই করানোর জন্য চেষ্টা করা হয়েছিল। আজকে পরিমণির কথা বলছি, একজন অভিনেত্রী, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিয়েছে, সে কোথাও কোনো কসমেটিক স্টোর উদ্বোধন করতে পারবে না। আমার তো মনে হচ্ছে এবার বিনোদন জগৎটাকে হিজাবের মধ্যে, বোরখার মধ্যে ঢুকিয়ে দেবে ইউনূসের উগ্রপন্থীরা, কারণ তাদের উপর ইউনূসের নিয়ন্ত্রণ নেই। কি হবে আমি বলে দিচ্ছি, এরা ঘুমন্ত দৈত্য জেগে উঠেছে। সিনেমা বন্ধ করে দেবে এরা আধুনিক পড়াশোনা কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেবে। হয়তো বলবে আর ইংরেজি পড়তে হবে না, সব উর্দু পড়ো।
এরা যেটা করবে যে সমস্ত স্কুলগুলো বন্ধ করে সেগুলোকে মাদ্রাসায় রূপান্তরিত করবে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ওই ইসলামিক শিক্ষা চালু করবে, একদম গোটা দেশটা পেছোতে পেছোতে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে। হিন্দুদের শুধু ক্ষতি হবে না, আমি জানি বাংলাদেশের মুসলিমদের মধ্যে একটা ভালো অংশ তারা কিন্তু অত্যন্ত উন্নত মনা, তারা কিন্তু ভয়ের চোটে রয়েছে, ভয়ে রয়েছে, কুঁকড়ে আছে। আগামী দিনে তাদেরও অন্য দেশ খুঁজতে হবে, সেই দেশে থাকাটা ওদের পক্ষে মুশকিল হয়ে যাবে। আমি আসছি ওদের সঙ্গে, যেহেতু তানিয়া রয়েছেন, তানিয়ার কাছে একবার আসবো। যে বিষয়টা আমি আলোচনা করছিলাম, কথা বলছিলাম আমরা কিছুক্ষণ আগে, আজকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন, পরিচয় দিতেও ভালো লাগছে যে আপনার বাবা বাংলাদেশের সংবিধানের রচয়িতা। আজকে যখন দেখছেন দেশটার এই অবস্থা, যে ভেবে সংবিধান তৈরি করা, যে ভেবে একটা নতুন দেশকে জন্ম দেওয়া, যে ভেবে একটা নতুন দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং বিগত কয়েক বছরে বাংলাদেশ পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ বড় ছোট দেশের সঙ্গে প্রতিযোগিতার জায়গায় পর্যন্ত এগিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে যখন আজ নিজের দেশটাকে দেখছেন, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনাদের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি প্রথম আপনাদের চ্যানেলে এসেছি। আমার বাবার আমার বেশি গর্বের পরিচয়, উনি বাংলাদেশের জন্মসনদ অর্থাৎ প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 10ই এপ্রিল 1971 ওটা রচনা করেছেন। তারপরে তো আমাদের পূর্ণাঙ্গ সংবিধান আমরা পেয়েছি, 72-এর সংবিধান। যদিও এটাকে অনেকে বলে প্রথম সংবিধান, কারণ আমাদের একটা সরকার ছিল, মুজিবনগর সরকার, যেটা পরিচালনা হয়েছিল এই দলিলের মাধ্যমে। এটা বাংলাদেশের প্রথম দলিল, এবং বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পৃথিবীর বুকে। আমরা একটা নিজেদেরকে নিজের একটা রাষ্ট্র এবং সংবিধান উপহার দিয়েছি। ভারতের যখন ইন্ডিপেন্ডেন্স হয়, আপনি দেখবেন যে বিলেতে ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন হয়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এবং সেটার ভিত্তিতে ভারত এবং পাকিস্তানকে দুটো ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন তৈরি করা হয়। আমাদের কিন্তু সেটা না। আমাদের ইতিহাস অনেক গর্বের ইতিহাস। আমরা হচ্ছে অথোকথনাস, উই দ্য পিপল। আমাদের কোনো কলোনিয়াল পাওয়ার বা কোনো একটা সুপিরিয়র পাওয়ারের অনুমোদন বা পারমিশন নিয়ে আমরা করি নাই। এটাকে আমরা ইউডিআই এর মাধ্যমে করেছি, ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আমাদের জন্মের আগে, বাংলাদেশের জন্মের আগে, যে কোনো গোষ্ঠী বা জাতি যখন এটা করতে চেয়েছে তাদেরকে বিচ্ছিন্নবাদী বলা হয়েছে। কিন্তু যেহেতু আমাদের একটা নির্বাচিত একটা প্রতিনিধি ছিল এবং তাদের ম্যান্ডেট ছিল জনগণের পক্ষ থেকে, আমরা আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করেছি, যেটা মানবাধিকার দলিলগুলো যেগুলো আছে, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, কালচারাল অ্যান্ড সোশ্যাল রাইট, সেটার 1 নম্বর অধিকার হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।